Dear students, welcome to my English class. Our today's topic of discussion is transformation of sentence, that is transformation from simple to complex to compound. And it's the second session. In the previous session, we discussed about transformation of sentence, roll number 1 to 5. And today we'll start from roll number 6. So dear students, I would like to inform you that it's a magic method of transformation. That is, you don't need to memorize any rule for this. We'll just discuss sentences of a certain structure, and then you will be able to transform similar sentences. So let's start. Number 6. This system is called PPP method, that is presentation, practice, and production. So I'll present a group of sentences for you, and then we'll discuss, that is the practice part, and after that you will be given similar sentences for production. So at first, let's see the condition, and for your better understanding, like previous classes, I would like to Bengali while discussing the topics. প্রথমে আমরা কন্ডিশন বা শর্ত পাচ্ছি, অর্থাৎ এই স্লাইডের এই ক্রাইটেরিয়ার বাক্যগুলোকে পরিবর্তনের জন্য আমরা কোন শর্ত বিবেচনা রাখব, কোন শর্তের বাক্যগুলো আমাদের এই নিয়মে পরিবর্তন হবে। তো এখানে দেখা যাচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স উইথ ইউ। কন্ডিশনাল সেন্টেন্স মানেই হচ্ছে শর্তবাচক বাক্য, এবং সাবজেক্ট যদি ইউ হয় তাহলে কন্ডিশনাল সেন্টেন্স গুলাকে আমরা কিরকম পরিবর্তন করব। আরেকটা শর্ত এখানে লেখা আছে, দেখো, ইন কেস অফ নেগেটিভ কন্ডিশন এন্ড রেজাল্ট। আমরা গত ক্লাসে দেখেছি অ্যাফার্মেটিভ কন্ডিশন বা পজিটিভ কন্ডিশন এন্ড রেজাল্ট, অর্থাৎ শর্ত আর ফলাফল যদি হ্যাঁবোধক হয় তাহলে এই ধরনের বাক্যকে কিভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে হয়। আর আজকে আমরা দেখব শর্ত এবং ফলাফল যদি নেগেটিভ বা নেতিবাচক হয় তাহলে কিভাবে ইউ সাবজেক্ট যুক্ত বাক্যগুলোকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে হবে। তো প্রথমে আমরা এই ধরনের কিছু বাক্য নিয়ে আলোচনা করব। নাম্বার 1, কমপ্লেক্স। প্রথমে আমি কমপ্লেক্স নিচ্ছি আগের মতোই। ইফ ইউ ডোন্ট স্টাডি সিনসিয়ারলি ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। তো শর্তটা নেগেটিভ, তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো তুমি পরীক্ষায় ফেল করবে। তো ইফ এর পরে ডু নট থাকায় শর্তটা নেগেটিভ, এবং ফলাফলটাও ফেল থাকায় নেতিবাচক ফল বোঝাচ্ছে, নেগেটিভ রেজাল্ট বোঝাচ্ছে। আবার ইফ এর পরে যদি ডু নট না থাকে তাহলে আনলেস দিয়েও বাক্যটা শুরু হতে পারে। আনলেস মানেই ইফ প্লাস ডু নট বোঝায়। আনলেস ইউ স্টাডি সিনসিয়ারলি ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন, দুইটা বাক্য একই রকম। তো শিক্ষার্থীরা, আমরা গতদিন হ্যাঁবোধক বাক্যকে সিম্পল করেছিলাম কি দিয়ে? বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে। আর আজকে সেখানে বাই এর জায়গায় দিব উইদাউট। তাহলে বাক্যটা কি হবে সিম্পলে? উইদাউট বসবে, শর্তবাচক অংশের ভার্ব যাই থাকুক তার সাথে আইএনজি যোগ হবে। অর্থাৎ ইফ বাদ, ইউ বাদ, ডু নট বাদ পড়বে। আনলেস থাকলে সেটি এবং তার পরবর্তী সাবজেক্ট ইউ বাদ পড়বে। আমি যে অংশগুলোতে চেঞ্জ হবে সেগুলো আন্ডারলাইন করে দিয়েছি বোঝার জন্য। তাহলে উইদাউট দিলাম, শর্তবাচক অংশের ভার্ব কোনটি? স্টাডি, আইএনজি যোগ করলাম, শেষ আমাদের চেঞ্জ। তাহলে উইদাউট স্টাডিং সিনসিয়ারলি ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। এবং কম্পাউন্ড শুরু হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে, শর্তবাচক ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে, আর দুইটা অংশের মাঝখানে আমরা অর দিব। তাহলে কম্পাউন্ড কি হচ্ছে? স্টাডি সিনসিয়ারলি অর ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। একইভাবে আমাদের প্রশ্ন যদি সিম্পল থাকে উইদাউট স্টাডিং সিনসিয়ারলি, তখন আমরা কি করব? কমপ্লেক্স করলে আনলেস দিয়ে করে ফেলবা, তাহলে সহজ হবে তোমাদের জন্য। আনলেস দিব, দ্বিতীয় অংশ থেকে সাবজেক্ট আনবো ইউ, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যেহেতু দ্বিতীয় অংশে উইল আছে
শেল উইল ক্যান মে থাকলে প্রেজেন্ট ফর্ম হবে স্টাডি, যদি উড কুড মাইট থাকে তাহলে পাস্ট ফর্ম হবে স্টাডিড, এরপরে বাকি অংশ শেষ। তাহলে আনলেস ইউ স্টাডি সিনসিয়ারলি ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন। আর কম্পাউন্ড আগের মতোই হবে, সিম্পল থেকে উইদাউট যুক্ত সিম্পল বাক্য থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে স্টাডি, এরপরে দুই ক্লজের মাঝখানে অর বসবে, ঠিক আছে। একইভাবে যদি কম্পাউন্ড সেন্টেন্স প্রশ্নে থাকে তাহলে আমরা কমপ্লেক্স করব আনলেস দিয়ে এবং সিম্পল করব উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে। তো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের জন্য প্রোডাকশন সেকশন হিসেবে রেখেছি নাম্বার 2। এখানে বাক্য দেওয়া আছে আনলেস ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি যদি নিয়মিত শারীরিক ব্যায়াম না করো ইউ উইল বিকাম সিক, তুমি অসুস্থ হয়ে পড়বে। এটাকে সিম্পল করবা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে এবং কম্পাউন্ডে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করবে এবং দুইটা ক্লজের মধ্যে কমা আছে, কমার জায়গায় দিয়ে দিবে অর। থ্যাংক ইউ। নেক্সট নাম্বার 7 এই রুলের কন্ডিশন বা শর্ত আমরা দেখে নেই। কন্ডিশনাল সেন্টেন্স উইথ ফার্স্ট অর থার্ড পারসন, অর্থাৎ আগে আমরা রোল নাম্বার 5 এবং 6 এ পেয়েছি সাবজেক্ট যদি ইউ হয় তাহলে হাবোধক এবং নাবোধক শর্ত এবং ফলাফল সূচক বাক্যকে কিভাবে পরিবর্তন করতে হবে। আর এখন আমরা পাবো ফার্স্ট পারসন মানে আই বা উই এবং থার্ড পারসন মানে হি শি দে ইট অথবা কারো নাম এক বা একাধিক নাম থাকলে থার্ড পারসন বলা হয়। এই ধরনের সাবজেক্ট যদি থাকে তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ ইফ যুক্ত বাক্য বা আনলেস যুক্ত বাক্যকে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব। নিচে লেখা আছে দেখো, ইন কেস অফ পজিটিভ এন্ড নেগেটিভ কন্ডিশন এন্ড রেজাল্ট, অর্থাৎ ইতিবাচক নেতিবাচক শর্ত ফলাফল দুই ধরনের বাক্যকে আমরা এখন একসাথে দেখে ফেলবো। তবে মনে রাখতে হবে কি আগের রুলগুলোর সাথে পার্থক্য কোথায়, আগে ছিল সাবজেক্ট ইউ, এখন সাবজেক্ট হবে ইউ ছাড়া বাকি যে কোনো কিছু। ওকে, তো আমরা প্রথমেই প্রেজেন্টেশন দেখে নেই। কমপ্লেক্স সেন্টেন্স, ইফ শি ডাজ নট স্টাডি সিনসিয়ারলি শি উইল মিস জিপিএ 5, সে যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করে সে জিপিএ 5 মিস করবে। লক্ষ্য করো এখানে নাবোধক শর্ত এবং ফল নেগেটিভ কন্ডিশন এন্ড রেজাল্ট রয়েছে এবং সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন শি। তো এই ধরনের বাক্যকে আমরা যদি সিম্পল করি আগের মতো কিন্তু উইদাউট দিয়ে করতে পারবো না, আমাদের কি করতে হবে, ইন কেস অফ ব্যবহার করতে হবে। এবং একটা মজার বিষয় হচ্ছে এখানে বাক্য হাবোধক বা নাবোধক যাই হোক আমরা ইন কেস অফ দিয়েই নেগেটিভ করব। ওকে, তো আমরা দেখে নেই কিভাবে এটাকে নেগেটিভ না সিম্পল করব। কিভাবে সিম্পল করতে হয়, প্রথমে আমরা ইন কেস অফ ব্যবহার করব, করার পরে সাবজেক্টের পসেসিভ বসবে, সাবজেক্ট শি হওয়াতে বসবে হার, আই হলে মাই, উই হলে আওয়ার, হি হলে হিজ, দে হলে দেয়ার, THEIR ইত্যাদি বসবে। তারপরে নেগেটিভ কন্ডিশন যদি হয় একটা ফ্রেজ বসাতে হবে ফেইলিউর টু, ফেইলিউর টু মানে ব্যর্থতায়। ফেইলিউর টু দেওয়ার পরে আমরা টুর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম দেই, তাই শর্তবাচক ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, বাকি অংশ পরিবর্তন শেষ। তাহলে ইন কেস অফ হার ফেইলিউর টু স্টাডি সিনসিয়ারলি শি উইল মিস জিপিএ 5। ওকে, আর যদি হাবোধক হয় তাহলে ফেইলিউর টুটা আমাদের প্রয়োজন নেই। ওকে, এখন এই দুই ধরনের বাক্যকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে দেখা যাক কিভাবে করতে হবে। কম্পাউন্ড করলে আমরা প্রথমে সাবজেক্ট দিব, যদি কমপ্লেক্স থেকে করি তাহলে ইফ বাদ দিব, ইফ বা আনলেস হচ্ছে কমপ্লেক্সের নিজস্ব অংশ, বাদ দিয়ে সাবজেক্ট দিব শি। তারপরে আমরা হাবোধক হোক আর নাবোধকই হোক আমরা একটা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করব শুড, শি শুড। এরপরে সাবজেক্টের পরে শেল শুড ক্যান কুড বসলে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই স্টাডি শর্তবাচক ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, বাকি অংশ বসবে সিনসিয়ারলি। আর কমার জায়গায় দুইটা ক্লজের মাঝখানে নাবোধক শর্ত এবং ফল হলে অর বসবে, হাবোধক শর্ত এবং ফল হলে এন্ড বসবে, এরপরে বাকি অংশ। তাহলে হয়ে গেল শি শুড স্টাডি সিনসিয়ারলি অর শি উইল মিস জিপিএ 5। ওকে, এখন আমাদের প্রশ্ন যদি সিম্পল হয় ইন কেস অফ হার ফেইলিউর টু স্টাডি সিনসিয়ারলি শি উইল মিস জিপিএ 5 দেওয়া হয়, তাহলে আমরা কমপ্লেক্স কিভাবে করব, আমরা ইন কেস অফ হার এর পরিবর্তে নিব, ইন কেস অফ এর পরিবর্তে নিব ইফ, তারপরে হার হিজ
যেটা থাকবে সেটা থেকে সাবজেক্ট ফর্ম বের করব, হারের সাবজেক্ট শি। তারপরে যেহেতু দ্বিতীয় অংশে উইল আছে তাই প্রেজেন্ট প্রথম অংশ হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিটে নেগেটিভ করতে হলে আমরা ডাজ নট বা ডু নট ব্যবহার করি। তো শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ডাজ নট বসবে, এরপরে ফেইলিউর টুর পর থেকে বাকি অংশ শেষ। তাহলে কি হবে, ইফ শি ডাজ নট স্টাডি সিনসিয়ারলি শি উইল মিস জিপিএ 5। আবার আমরা এটাকে আনলেস দিয়েও করতে পারি। আনলেস দিলে আর এখানে ডাজ নট দেওয়ার প্রয়োজন নেই। কি হবে, আনলেস শি, তখন শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এসিএস লাগবে, স্টাডি হবে স্টাডিজ। তো এইভাবে করা যাবে, আনলেস শি স্টাডিজ সিনসিয়ারলি কমা দিয়ে শি উইল মিস জিপিএ 5। আর কম্পাউন্ড করব কিভাবে, সিম্পল প্রশ্ন হলে আমরা ইন কেস অফ বাদ দিয়ে দিব এবং পসেসিভ হার থেকে সাবজেক্ট নিব শি, হিজ থাকলে হবে হি, তারপরে শুড বসবে, ফেইলিউর টুটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, আর দুইটা ক্লজের মাঝখানে হাবুদক শর্ত হলে এবং ফল হলে এন্ড বসবে, নাবুদক হওয়াতে অর বসবে। তাহলে হচ্ছে আমাদের নাবুদক শর্ত ছিল, তাই শি শুড স্টাডি সিনসিয়ারলি অর শি উইল মিস জিপিএ 5। ঠিক আছে, তো আমরা কম্পাউন্ড সেন্টেন্স থাকলেও একইভাবে কমপ্লেক্স এবং সিম্পল করব। যদি শি শুড স্টাডি সিনসিয়ারলি অর বা এন্ড দিয়ে বাকি অংশ থাকে তাহলে আমরা কমপ্লেক্স করব আনলেস দিয়ে বা ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স, নাবোধক শর্ত ফল হলে, আর ভালো শর্ত ভালো ফল হলে, মানে এখানে এন্ড থাকলে এখানে আমরা ডাজ নট দিব না, ইফ দিয়ে করব, আনলেসও দেওয়া যাবে না। আর সিম্পল করার সময় ইন কেস অফ দিয়ে করব। তো ইন কেস অফ দেওয়ার পরে হার বসবে, নেগেটিভ কন্ডিশন রেজাল্ট হতে ফেইলিউর টু বসবে, বাকি অংশ বসবে। আর যদি পজিটিভ কন্ডিশন রেজাল্ট হয় তাহলে আমরা ফেইলিউর টুটা দিব না, তখন কি হবে, মাই, আওয়ার, ইওর, হিজ, হারের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি লাগে, তখন হবে ইন কেস অফ হার স্টাডিং সিনসিয়ারলি। ফেইলিউর টু উঠাই দিলে হাবুদক শর্ত ফলের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। ঠিক আছে, তো একই ধরনের আমরা একটা প্রেজেন্টেশন এখানে পাচ্ছি, এটা করব বাসায় নিজেরা। ইফ উই কান্ট কন্ট্রোল করাপশন, আমরা যদি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারি, আওয়ার ন্যাশনাল গ্লোরি উইল বি ডেমোলিশড, আমাদের জাতীয় গৌরব ধূলিসাৎ হয়ে যাবে। তাহলে ইফ যুক্ত বাক্য, সাবজেক্ট উই এবং নেগেটিভ কন্ডিশন এবং রেজাল্ট আছে, তাহলে এটার মতোই করবা। ইফ দিয়ে দেওয়া আছে তাহলে আমরা এখানে ইন কেস অফ দিয়ে সাবজেক্টের পসেসিভ দিব আওয়ার, তারপরে ফেইলিউর টু দিব, তারপরে মূল ভার্ব থেকে বাকি অংশ। আর কম্পাউন্ড করব, সাবজেক্ট উইর পরে শুড দিব, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং দুই ক্লজের বাকি অংশ এবং দুই ক্লজের মাঝখানে অর বসবে। ঠিক আছে, তো এটা চেঞ্জ করবা। তারপরে আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে নাম্বার 8। দেখা যাক এইটে কন্ডিশন কি আছে। সেন্টেন্স ডেসক্রাইবিং অ্যান এইম অর টার্গেট, ইম্পর্টেন্ট একটা ট্রান্সফরমেশন। যেসব বাক্য দ্বারা এইম বা লক্ষ্য বা টার্গেট, সাবজেক্টের লক্ষ্য বা উদ্দেশ্য বর্ণনা করে, সেরকম সাবজেক্ট গুলা কেমন হবে। লেটস সি দ্য প্রেজেন্টেশন। নাম্বার 1, কমপ্লেক্স সেন্টেন্সে দেখো কি আছে, হি স্টাডিজ সিনসিয়ারলি, সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সো দ্যাট হি ক্যান পাস দ্য এক্সামিনেশন, যাতে করে সে পরীক্ষা পাস করতে পারে। কি মনে হচ্ছে যে শুধু স্টাডি এবং পাস নিয়ে আছে নাকি? স্টাডি তো করতে হবে পাস করার জন্য বা ভালো রেজাল্টের জন্য। যাই হোক, তো কমপ্লেক্সে আমরা আন্ডারলাইন করে রেখেছি এখানে যে অংশগুলো পরিবর্তন হবে বা যে অংশগুলো ওই ধরনের বাক্যকে হাইলাইট করে। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে উদ্দেশ্য বুঝালে, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। ওকে, তো সো দ্যাট ইন অর্ডার দ্যাট যুক্ত বাক্যকে যদি আমরা সিম্পল করি তাহলে কি করতে হবে? সিম্পল মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো এখানে তো সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব একটা এই অংশে আছে, এই অংশে আবার সাবজেক্ট হি এবং ক্যান পাস ফাইনাইট ভার্ব আছে। তাহলে একটাকে আমাদের ফাইনাইট থেকে নন ফাইনাইট করে নিতে হবে। কিভাবে করব? আমরা সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর জায়গায় দিব টু দেওয়া যায়, ইন অর্ডার টু ও দেওয়া যায়, দিয়ে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব হি ক্যান বাদ দিয়ে দিব, তাহলেই সিম্পল হয়ে গেল। ওকে, হি স্টাডিজ সিনসিয়ারলি টু, এই আন্ডারলাইন করা পুরো অংশ কি, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, তার পরবর্তী সাবজেক্ট পরবর্তী অক্সিলারি ভার্ব বাদ দিয়ে শুধু দিব টু, ইন অর্ডার টু দিলে হবে, এরপরে বাকি অংশ। তো টুর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই এই অংশে কোনো পরিবর্তন করতে হবে না। হি স্টাডিজ সিনসিয়ারলি
টু পাস দ্য এক্সামিনেশন, ইন অর্ডার টু দিলেও পাস দ্য এক্সামিনেশন হবে। আরো দুইটা ফ্রেজ আছে, ওয়ার্ড আছে বা ফ্রেজ আছে, এখানে ফর বা উইথে ভিউ টু দেওয়া যায়। তো যদি আমরা টুর পরিবর্তে ফর বা উইথে ভিউ টু দেই, তাহলে ভার্বের সাথে আবার অ্যাকর্ডিং টু রাইট ইউজ অফ ভার্ব আইএনজি যোগ করতে হবে। এখানে উইথে ভিউ টু দিলে হবে পাসিং, ফর দিলে হবে পাসিং, দরকার নাই আমরা টু দিব, তাহলে আইএনজি যোগ করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। আর এই ধরনের বাক্যকে যখন আমরা কম্পাউন্ড করব তখন একটু কঠিন হবে, বাক্যটাকে একটু স্থান পরিবর্তন করতে হবে ক্লজ গুলাকে, ঠিক আছে? সো লেটস সি হাউ, কিভাবে করতে হয়। লক্ষ্য করো, প্রথমে সাবজেক্ট জায়গায় থাকবে, তারপরে একটা ফ্রেজ যোগ করতে হবে। প্রেজেন্ট টেন্স হলে ওয়ান্ট টু বা ওয়ান্টস টু, সে চায়। পাস্ট টেন্স হলে ওয়ান্টেড টু, অতিরিক্ত যোগ করা লাগবে। যোগ করার পরে উদ্দেশ্য প্রকাশক ভার্ব এবং অবজেক্টটা সামনে চলে আসবে, দ্বিতীয় অংশের মূল ভার্ব এবং অবজেক্ট। এরপরে এন্ড দিতে হবে, এন্ড দিয়ে আবার সাবজেক্ট দিতে হবে, একই সাবজেক্ট। আর প্রথম অংশের ভার্ব এবং অবজেক্টটা লাস্টে চলে আসবে। তাহলে ভার্ব অবজেক্ট গুলা পরস্পর কি করবে? স্থান পরিবর্তন করবে। লেটস সি হাউ। কম্পাউন্ড, হি ব্যবহার করলাম, প্রথমে সাবজেক্ট দিলাম, তারপরে যেহেতু প্রেজেন্ট টেন্সের বাক্য এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়ান্টস টু হবে। আর হি সি ছাড়া আই উই ইউ দে হলে হবে ওয়ান্ট টু। পাস্ট টেন্সের বাক্য হলে এখানে অতিরিক্ত বসবে ওয়ান্টেড টু। এরপরে দ্বিতীয় ভার্ব দ্বিতীয় অবজেক্ট সামনে আসলো, পাস দ্য এক্সামিনেশন, মাঝখানে দিলাম এন্ড সো, এবং তাই, অর্থাৎ সো দ্যাট বা টুর পরিবর্তে এন্ড সো। তারপরে দ্বিতীয় অংশে আবার সাবজেক্ট লাগবে, যেহেতু একটাই সাবজেক্ট তাই প্রথম সাবজেক্টটা কপি করে আনবো হি, আর প্রথম ভার্ব প্রথম অবজেক্ট লাস্টে চলে আসবে, কি হবে? এন্ড সো হি স্টাডিজ সিনসিয়ারলি। এটা কেন হয় খেয়াল করো, আমি গত ক্লাসে বলেছি যে কম্পাউন্ডে প্রথম ঘটনা প্রথমে, পরের ঘটনা পরে হয় সব সময়। তো আগে তো সে পরীক্ষা পাস করতে চায়, এটা তার উদ্দেশ্য, উদ্দেশ্য আগে, কাজ পরে, এবং এই জন্য সে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। তাই আমাদের ভার্ব এবং অবজেক্ট গুলা স্থান পরিবর্তন করে নিতে হচ্ছে। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই, আমরা সাবজেক্টের পরে ওয়ান্ট টু, ওয়ান্টস টু, ওয়ান্টেড টু দিব, দ্বিতীয় ভার্ব দ্বিতীয় অবজেক্টকে সামনে আনবো, এন্ড সো দিব, দ্বিতীয় সাবজেক্ট ব্যবহার করব, আর প্রথম ভার্ব প্রথম অবজেক্ট লাস্টে নিয়ে আসবো। খুব একটা কঠিন না, সহজ মনে করলেই সহজ। সিম্পল সেন্টেন্স দেখো, যদি সিম্পল প্রশ্ন হয়, অর্থাৎ টু বা ইন অর্ডার টু যুক্ত বাক্য বা উইথ এ ভিউ টু ফর যুক্ত বাক্য যদি থাকে, তাহলে কিভাবে কমপ্লেক্স করতে হবে? আমরা কি করব? প্রথমে সাবজেক্ট নিব হি, তারপরে স্টাডিজ, আমরা প্রথম ভার্ব লিখলাম, প্রথম অবজেক্টও লিখলাম স্টাডিজ সিনসিয়ারলি, তারপরে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট ব্যবহার করব। তো সো দ্যাট দিলাম টু, ইন অর্ডার টু, উইথ এ ভিউ টু, ফর ইত্যাদির পরিবর্তে। তারপরে প্রথম সাবজেক্টের প্রনাউন, তো প্রথম সাবজেক্ট নিজেই প্রনাউন আছে, বসবে হি। তারপরে ক্যান বা কুড, প্রেজেন্ট টেন্সের বাক্য হওয়াতে ক্যান বসবে, পাস্ট টেন্সের বাক্য হলে কুড বসবে। তো বসলাম, দিলাম আমি হি ক্যান। এরপরে দ্বিতীয় অংশের ভার্ব এবং অবজেক্ট বসে যাবে, পাস দ্য এক্সামিনেশন। আর যদি আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করি, তাহলে ওই যে আগের মতো সাবজেক্ট ভার্ব ভার্ব অবজেক্ট পরিবর্তন করতে হবে। তো আগের মতো হি দিব, ওয়ান্টস টু, ওয়ান্ট টু, ওয়ান্টেড টু দিব, দ্বিতীয় ভার্ব দ্বিতীয় অবজেক্ট সামনে আসবে, এন্ড সো দিয়ে আবার সাবজেক্ট দিব, প্রথম ভার্ব প্রথম অবজেক্ট লাস্টে চলে আসবে, ঠিক আছে? আর প্রশ্ন যদি আমাদের কম্পাউন্ড হয়, তাহলে একইভাবে আমরা সো দ্যাট, ইন অর্ডার দ্যাট দিয়ে কমপ্লেক্স করব এবং টু, ইন অর্ডার টু দিয়ে সিম্পল করব আগের নিয়মেই। এখন তোমাদের জন্য এখানে একটা প্রেজেন্টেশন রয়েছে, আমি প্রশ্ন দিয়েছি, এখন সিম্পল করতে হবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড। লক্ষ্য করো, উই ইট টু লিভ অথবা ইন অর্ডার টু লিভ, তো টু ইন অর্ডার টু সেম থিং, অথবা উই ইট উইথ এ ভিউ টু বা ফর দিলে কি হবে? লিভিং, আইএনজি থাকবে। তো কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় আইএনজিটা বাদ দিতে হবে, কিন্তু আইএনজি থাকবে না, লিভ হবে। তো এই ধরনের বাক্যকে কমপ্লেক্স করবা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দিয়ে, এবং কম্পাউন্ড করবা ওয়ান্ট টু, ওয়ান্টস টু, ওয়ান্টেড টু এগুলো ব্যবহার করে, এবং মাঝখানে দুইটা ক্লজের মধ্যে এন্ড সো দিয়ে। তো এটা বাসায় করতে হবে। পরবর্তী স্লাইডে আমি যাচ্ছি।
নাম্বার 9 এখানে আবার কি আছে 9a of 9 9 এর a নাম্বার তাহলে বি নাম্বারটাও করা লাগবে নাকি ওকে সো লেটস সি দ্য কন্ডিশন সেন্টেন্স এক্সপ্রেসিং ইনএবিলিটি অফ দ্য সাবজেক্ট সাবজেক্টের ইনএবিলিটি বা অক্ষমতা প্রকাশক বাক্য অর্থাৎ সাবজেক্ট কোনো একটা কারণে একটা কাজ করতে পারছে না এরকম বুঝালে আমরা বাক্যগুলা কিভাবে দেখতে পাবো presentation let's see the complex sentence he is so weak that he can't walk সে এত দুর্বল যে সে হাঁটতে পারছে না খুবই পরিচিত একটি বাক্য নাকি ওকে তো প্রথমে আমরা পাচ্ছি বাক্যটার গঠন কি হবে so dot dot that ডট ডটের জায়গায় একটা অ্যাডজেক্টিভ এই যে উইক আছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে তাহলে so dot dot that যুক্ত বাক্য যদি থাকে কিভাবে আমরা সিম্পল করব প্রথমে লক্ষ্য করো আন্ডারলাইন করা অংশগুলো so থাকবে that থাকবে তারপর সাবজেক্টের প্রোনাউন ক্যান নট কুড নট থাকবে এগুলো আমরা সিম্পল সেন্টেন্সে বাদ দিয়ে তার জায়গায় অন্য কিছু দিব কি দিব একদম সহজ সর জায়গায় দিব টি ডাবল ও টু এবং দ্যাট হি ক্যান নট বাদ দিয়ে দিব টি ও টু তবে খেয়াল করো এইখানে বাক্য দ্বারা আসলে কি প্রকাশ করছে বাক্য দ্বারা প্রকাশ করছে ইনএবিলিটি অফ দ্য সাবজেক্ট সাবজেক্টের অক্ষমতা মানে এখানে এই যে দেখো ক্যান নট কুড নট থাকবে তাহলে আমরা বুঝতে পারবো ইনএবিলিটি বা অক্ষমতা প্রকাশ করছে ঠিক আছে আর যদি ইনএবিলিটি না দিয়ে এবিলিটি প্রকাশ করে তখন এখানে ক্যান নট কুড নট থাকবে না তখন আমরা 2.2 দিয়ে কিন্তু সিম্পল করতে পারবো না এই জন্য 9 এর এ 9 এর বি আলাদা করেছি এবিলিটি ইনএবিলিটি দুইটা সেপারেটলি সো লেটস সি হাউ টু মেক সিম্পল সিম্পল আমরা কি করলাম হি ইজ সর জায়গায় ব্যবহার করলাম টি ডাবল টু আর দ্যাট হি ক্যান নট পুরাটা বাদ দিয়ে দিলাম টিও টু হি ইজ টু উইক টু ওয়াক সে এত দুর্বল যে হাঁটতে পারছে না 2.2 বাক্যটা দেখতে মনে হয় অ্যাফার্মেটিভ কিন্তু আসলে নেগেটিভ অর্থ প্রকাশ করে আর এই দুই ধরনের বাক্যকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমরা কিভাবে কম্পাউন্ড করব ভেরি ডট ডট এন্ড সো অর্থাৎ সো বা টি ডাবল টুর জায়গায় বসবে ভেরি আর দ্যাট বা টিও টুর জায়গায় বসবে এন্ড সো তো আমরা দেখে নেই কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করতে হবে কি হলো হি ইজ সো উইক হয়ে গেল হি ইজ ভেরি উইক আর দ্যাট এর জায়গায় বসলো এন্ড সো হি ক্যান নট ওয়াক তাহলে আমরা জাস্ট দুইটা জায়গায় রিপ্লেস করলেই হচ্ছে সর জায়গায় বসবে ভেরি আর দ্যাট এর জায়গায় এন্ড সো তাহলে আর কোনো পরিবর্তন নাই তো আমি আগেও বলেছি কমপ্লেক্স টু কম্পাউন্ড কম্পাউন্ড টু কমপ্লেক্স খুবই সহজ ঠিক আছে এখন আমরা দেখে নেই যদি আমাদের প্রশ্নটা হয় সিম্পল হি ইজ টু উইক টু ওয়াক থাকে তাহলে কিভাবে কমপ্লেক্স করতে হবে ওকে তো টি ডাবল টু থাকলে আমরা তার জায়গায় সো ব্যবহার করব টিও টুর জায়গায় দ্যাট ব্যবহার করব এবং সিম্পল সেন্টেন্সে কি হয় একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে কমপ্লেক্স কম্পাউন্ডে কিন্তু দুটা দিতে হয় তাই দ্যাট এর পরে আবার সাবজেক্ট আনবো হি তারপরে প্রেজেন্ট টেন্সের বাক্য হলে এই যে ইজ আছে এটা দেখবো প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট আর এখানে ওয়াজ বা ওয়ার থাকলে পাস্ট টেন্স হবে কুড নট বসবে তারপরে বাকি অংশ মানে ওয়াক বসবে আর সিম্পল থেকে যদি কম্পাউন্ড করি তাহলে কিভাবে টি ডাবল টুর জায়গায় বসবে ভেরি টিও টুর জায়গায় বসবে এন্ড সো তারপরে কমপ্লেক্সের মতোই সাবজেক্ট আনতে হবে ক্যান নট কুড নট দিতে হবে বাকি অংশ বসবে আবার কম্পাউন্ড যদি আমাদের প্রশ্ন হয় ভেরি ডট ডট এন্ড সো যুক্ত বাক্য থাকে তাহলে কমপ্লেক্স করব আমরা কি ভেরির জায়গায় সো এবং এন্ড সোর জায়গায় দ্যাট দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আর সিম্পলে কি করব ভেরির জায়গায় টি ডাবল টু এবং এন্ড সো তারপরে সাবজেক্ট ক্যান নট কুড নট বাদ দিয়ে বসাবো শুধু টু ঠিক আছে তো এই ধরনের একটা বাক্য এখানে আমি প্রেজেন্টেশন দিয়েছি তোমাদের প্রোডাকশন সেকশনের জন্য সিম্পল সেন্টেন্স আছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হবে দ্য বয় ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড এনি সিম্পল ম্যাটার আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সিম্পল সেন্টেন্স দিচ্ছি প্রশ্ন হিসেবে কারণ সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করাটা তুলনামূলক কঠিনটা করলে সহজটা আমরা এমনি পারবো তো কি করব কমপ্লেক্সের টি ডাবল টুর জায়গায় সো দিব এবং টিও টুর জায়গায় দ্যাট দিব দেওয়ার পরে সাবজেক্টের প্রোনাউন বসবে ছেলে যেহেতু হি তারপরে ক্যান নট কুড নট বসাবা শেষ বাকি অংশ এবং কম্পাউন্ডে একইভাবে টি ডাবল টুর জায়গায় ভেরি দিবা টিও টুর জায়গায় এন্ড সো দিবা
সাবজেক্টের প্রোনাউন, এরপরে ক্যান নট, কুড নট, টেন্স বুঝিয়ে দিতে হবে। ওকে, তো এটা করতে হবে বাসায়। লেটস সি নাম্বার বি অফ 9, 9 এর বি নাম্বার। এখন আমরা পাবো, আগে কি পেয়েছি ইনএবিলিটি, এখন পাবো এবিলিটি। সাবজেক্টের এবিলিটি বা সক্ষমতা প্রকাশক বাক্য, অর্থাৎ একটা বাক্য দ্বারা যদি সাবজেক্ট কোনো একটা কাজ কোনো কারণে সহজেই করতে পারছে বুঝায়, তখন কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হবে। লেটস সি দ্য প্রেজেন্টেশন সেকশন। কমপ্লেক্স সেন্টেন্স। Anushka is so intelligent that she can answer any riddle. আনুষ্কা এতই বুদ্ধিমতী যে সে যে কোনো রিডল বা ধাঁধার উত্তর দিতে পারে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? ক্যানের পরে নট নাই, তাহলে এবিলিটি বোঝাচ্ছে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করো, ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভটা হচ্ছে কাজের পক্ষে সাপোর্টিভ বা সহায়ক, তাই বাক্য এবিলিটি প্রকাশ করছে। আর আগে ছিল কি উইক, দুর্বল, কাজের পক্ষে অ্যাডভার্স বা প্রতিকূল, তাই বাক্যটা ইনএবিলিটি প্রকাশ করেছিল। তাহলে অ্যাডজেক্টিভের উপর ডিপেন্ড করবে এবিলিটি না ইনএবিলিটি। ঠিক আছে, ওকে। নাও লেটস সি হাউ টু মেক ইট সিম্পল। এই ধরনের বাক্যকে সিম্পল করতে হলে আমরা কিন্তু 2.2 দিতে পারবো না, কারণ 2.2 হচ্ছে দেখতে হ্যাঁ বোধক কিন্তু অর্থ প্রকাশ করে না বোধক, ইনএবিলিটি প্রকাশ করে। তাহলে কি করতে হবে দেখা যাক। আমরা প্রথমে কি করব, সো আন্ডারলাইন করা অংশগুলো চেঞ্জ হবে, বারবার বলছি। স বাদ দিতে হবে, বাদ দিয়ে তার জায়গায় কিছু বসানো লাগবে না, কোনো কিছু বসবে না। তারপরে দ্যাট বাদ দিয়ে বসাবো এনাফ টু, এটা হচ্ছে এবিলিটির ক্ষেত্রে মনে রাখবা। এনাফ টু বাদ দিব, পরবর্তী সাবজেক্ট অক্সিলারি বাদ দিব, বাদ দিলে তো ভার্বটা ফাইনাইট না নন ফাইনাইট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বলতে পারি স ডট ডট দ্যাট যুক্ত বাক্য যদি এবিলিটি প্রকাশ করে, তাহলে স বাদ দিব, দ্যাটের জায়গায় এনাফ টু দিব, অর্থাৎ সর জায়গায় কিছু দেওয়ার প্রয়োজন নেই। তার পরবর্তী সাবজেক্ট অক্সিলারি ভার্ব বাদ দিয়ে দিব, শেষ। আনুষ্কা ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু আনসার এনি রিডল। আনুষ্কা যে কোনো ধাঁধার উত্তর দেওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমতী। কম্পাউন্ড, কম্পাউন্ডে কি করব আগের মতোই, ভেরি ডট ডট এন্ড সো, এখানে কোনো পরিবর্তন নাই। তো আনুষ্কা ইজ ভেরি ইন্টেলিজেন্ট এন্ড সো, দ্যাটের জায়গায় এন্ড সো বসবে, সর জায়গায় ভেরি বসবে, তারপরে বাকি অংশ শি ক্যান আনসার এনি রিডল। এখন প্রশ্ন যদি সিম্পল হয় তাহলে তুলনামূলক একটু কঠিন। কি আছে, আনুষ্কা ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু আনসার এনি রিডল। এটা থেকে যখন আমরা কমপ্লেক্স করব, আমরা প্রথমেই কি করব, ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ যেটা আছে তার পূর্বে সো ব্যবহার করব। এই যে সো দেওয়া হলো, তারপরে অ্যাডজেক্টিভটা বসবে ইন্টেলিজেন্ট এবং দ্যাটের জায়গায় এনাফ টুর জায়গায় বসবে দ্যাট, হবে আনুষ্কা ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট। তারপরে সাবজেক্টের প্রোনাউন বসবে, যেহেতু মেয়ের নাম হবে শি, প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড বসবে। খেয়াল রাখবা এখানে কিন্তু নট দেওয়া যাবে না, কারণ বাক্যের দ্বারা হাবুদক অর্থ প্রকাশ করছে, এবিলিটি প্রকাশ করছে সাবজেক্টের, তাই ক্যান কুড হবে। প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড, এখানে ওয়াজ থাকলে কুড বসবে। এরপরে বাকি অংশ শেষ। কি হলো, আনুষ্কা ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট শি ক্যান আনসার এনি রিডল। একইভাবে এটা থেকে যদি আমরা কম্পাউন্ড করি, তাহলে আনুষ্কা ইজ লিখবো, লিখার পরেই অ্যাডজেক্টিভের পূর্বে আগে দিয়েছিলাম সো, এখন দিব ভেরি, তারপরে অ্যাডজেক্টিভটা লিখবো ইন্টেলিজেন্ট এবং এনাফ টুর জায়গায় হবে এন্ড সো, এবং কমপ্লেক্সের মতো সাবজেক্ট লাগবে, ক্যান কুড লাগবে, বাকি অংশ বসবে। আবার প্রশ্ন যদি কম্পাউন্ড হয় তাহলে কমপ্লেক্স করার জন্য একদম সহজ, ভেরির জায়গায় সো দিব, এন্ডসোর জায়গায় দ্যাট দিব। আর সিম্পল করার জন্য কি করব, সিম্পল করার জন্য আমরা ভেরির জায়গায় কিছু দিব না, আগে যেমন সোর জায়গায় কিছু দেই নেই, না দিয়ে এন্ড সোর জায়গায় দিব এনাফ টু, এন্ড সোর জায়গায় কি বসলো, এনাফ টু বসবে। তারপরে সাবজেক্ট বাদ দিব, ক্যান কুড বাদ দিব, বাদ দিয়ে বাকি অংশ লিখবো, মূল ভার্ব থেকে বাকি অংশ। ওকে, তো শিক্ষার্থীরা এখন তোমাদের প্রোডাকশন সেকশন, এখানে আমি কমপ্লেক্স রেখেছি তোমাদের জন্য, তোমরা করবা সিম্পল এবং কম্পাউন্ড। দ্য ম্যান ওয়াজ so strong that he could do any hard work. Note that the sentence is in past tense. Be careful. তাহলে আমরা so dot dot that যুক্ত বাক্য পেয়েছি এবং অ্যাডজেক্টিভটা যেহেতু কাজের পক্ষে অনুকূল, তাই দ্বিতীয় অংশে ক্যান কুডের পরে নট নাই,
তার মানে আমরা এনাফ টু দিয়ে সিম্পল করব এবং ভেরি ডট ডট এন্ড সো দিয়ে কম্পাউন্ড করব। বাসার কাজ থাকলো। নেক্সট নাম্বার 10। নাম্বার 10 এ দেখা যাক আমরা কি পাচ্ছি শর্ত। সেন্টেন্সেস ইনক্লুডিং টু অপোজিট ক্লজেস। যদি দুইটা অপোজিট ক্লজ বা বিপরীতধর্মী ক্লজ থাকে তাহলে বাক্যগুলা কেমন হবে? দেখা যাক প্রেজেন্টেশন। Though he was ill, he attended the class. যদিও সে অসুস্থ ছিল সে ক্লাসে যোগদান করলো। তাহলে দুইটা বিপরীতধর্মী ক্লজ থাকলে কমপ্লেক্সে দ অলদ যুক্ত বাক্য থাকে, দ বা অলদ থাকবে। সিম্পল করতে হলে দ অলদর পরিবর্তে দিতে হবে ইনস্পাইট অফ বা ডেসপাইট। লেটস সি। সিম্পল দ অলদর পরিবর্তে কি ব্যবহার করলাম? ইনস্পাইট অফ। ডেসপাইট দিলে কিন্তু অফ হবে না, DESPIT। তারপরে সাবজেক্টের পসেসিভ দিবা, হি থাকলে হিজ, শি থাকলে হার, এটা না দিলেও সমস্যা নেই। তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি দিলেই সিম্পল হয়ে গেল। এমিজ আর ওয়াজ এর সাথে আইএনজি যোগ করলে কি হবে? বিং। এগুলো তো বি ভার্ব। ডু থাকলে ডুইং, ওয়ার্ক থাকলে ওয়ার্কিং, স্টাডি থাকলে স্টাডিং, এরপরে বাকি অংশ। তাহলে হয়ে গেল ইনস্পাইট অফ বিং ইল, অসুস্থ হওয়া সত্ত্বেও হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, সে ক্লাসে যোগদান করলো। আর এই দুই ধরনের বাক্যকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি করব? দুইটা ক্লজের মাঝখানে বাট দিব। দল দ বাদ দিয়ে দিব, দিয়ে বললাম হি ওয়াজ ইল, কমার জায়গায় বাট দিলাম, বাট হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। ওকে। আর যদি সিম্পল সেন্টেন্স থাকে প্রশ্ন, ইনস্পাইট অফ বিং ইল হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, তখন ইনস্পাইট অফ বাদ দিব, সাবজেক্ট থেকে পসেসিভ থেকে সাবজেক্ট বের হবে, হিজ থাকলে হি, হার থাকলে শি। আর যদি পসেসিভ এখানে না থাকে দ্বিতীয় সাবজেক্ট কপি করে আনতে হবে। তারপরে বি ভার্বের আইএনজি যুক্ত ভার্বের রাইট ফর্ম বসাবো। বি ভার্বের রাইট ফর্ম তো পাঁচটা, এমিজ আর ওয়াজ ওয়ার। তো দ্বিতীয় অংশ যেহেতু পাস্ট টেন্সে আছে অ্যাটেন্ডেড, তাই ওয়াজ বসবে, ওয়াজ ওয়ার আসবে, হির পরে ওয়ার হয় না তাই ওয়াজ বসলো। যদি এই অংশ প্রেজেন্ট টেন্সে হতো তাহলে এখানে ইজ বসতো এবং দুইটা ক্লজের মাঝখানে বাট দিয়ে দিবা। তাহলে কাজ খুব বেশি না, সাবজেক্টটা বসাতে হবে, ভার্বটাকে রাইট ফর্মে বসাতে হবে টেন্স অনুসারে এবং কমার জায়গায় বাট হবে। হি ওয়াজ ইল বাট হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবে। কমপ্লেক্স এবং সিম্পলে যে কোনো ক্লজ কিন্তু শুরুতে বা যে কোনো ক্লজ লাস্টে থাকতে পারে, কিন্তু কম্পাউন্ডে প্রথমে সংগঠিত ঘটনা প্রথমে, পরে সংগঠিত ঘটনা পরে দিতে হবে। যদি কমপ্লেক্সে এমনও থাকে হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস দো হি ওয়াজ ইল, কম্পাউন্ডে কিন্তু হি ওয়াজ ইলটা আগে লিখতে হবে, কারণ আগে সে অসুস্থ হয়েছে, তারপরে ক্লাসে না গিয়ে তার বিশ্রাম নেওয়ার কথা ছিল, বাসায় থাকার কথা ছিল, তবুও সে ক্লাসে গিয়েছে, তাই হি অ্যাটেন্ডেড দ্য ক্লাসটা বাটের পরে আসবে। সিম্পলেও কিন্তু হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস সামনে থাকতে পারে, কিন্তু কম্পাউন্ড করার সময় হি ওয়াজ ইলটাকে সামনে নিয়ে আসতে হবে। একইভাবে সিম্পল থেকে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। সিম্পল যদি ইনস্পাইট অফ বা ডেসপাইট যুক্ত বাক্য থাকে তাহলে দল দ দিব ইনস্পাইট অফ ডেসপাইটের পরিবর্তে, তারপরে পসেসিভ থেকে সাবজেক্ট বের করতে হবে। আর যদি পসেসিভ দেওয়া না থাকে দ্বিতীয় অংশ থেকে সাবজেক্ট আনতে হবে, আইএনজি যুক্ত ভার্বের রাইট ফর্ম দিতে হবে টেন্স অনুসারে, কমা দিয়ে বাকি অংশ। আর যদি সিম্পল থেকে কম্পাউন্ড করি তাহলে প্রথমেই সাবজেক্ট বসবে, হিজ থাকায় হি, হার থাকলে শি, পসেসিভ না থাকলে দ্বিতীয় অংশ থেকে সাবজেক্ট আনবে এবং আইএনজি যুক্ত ভার্বের রাইট ফর্ম বসাবে টেন্স অনুসারে, দুইটা ক্লজের মাঝখানে বাট হবে, এরপরে প্রিন্সিপাল ক্লজটা বসবে। আবার কম্পাউন্ড থেকে যদি আমরা কমপ্লেক্স সিম্পল করি একই নিয়মে দল দ দিয়ে কমপ্লেক্স করব, যে কোনো ক্লজ আগে দেওয়া যাবে। ইনস্পাইট অফ ডেসপাইট দিয়ে সিম্পল করব, যে কোনো ক্লজ আগে দেওয়া যাবে। সিম্পল কমপ্লেক্সে ক্লজ কোনটা সামনে হলো সেটা ফ্যাক্ট না। ওকে, তো এখন প্রেজেন্টেশন সেকশনে রয়েছে তোমাদের জন্য একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা থেকে সিম্পল এবং কম্পাউন্ড করতে হবে। I helped the man although I didn't like his manner. খেয়াল করো, এখন অলদো যুক্ত ক্লজটা কিন্তু পরে আছে, তো সিম্পল আমরা এইভাবেই করে ফেলবো। অলদোর জায়গায় আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট দিব, পরবর্তী সাবজেক্টের পসেসিভ দিব এবং ডিড নট লাইক আছে নেগেটিভ, তাহলে ডিড তো বাদ দিতে হবে, নট তার জায়গায় থাকবে, আর পসেসিভের পরে ভার্বের সাথে আইএনজি হয়, লাইক হয়ে যাবে লাইকিং, হবে ইনস্পাইট অফ মাই নট লাইকিং হিজ ম্যানার। আর কম্পাউন্ড করলে কিন্তু এই যে অলদো আই ডিড নট লাইক হিজ ম্যানার, এই ক্লজটাকে অলদো বাদ দিয়ে শুরুতে নিয়ে আসতে হবে, এটা খেয়াল করবা, কারণ আমি আগে তার ম্যানার পছন্দ করি নাই, তাহলে আমার তাকে সাহায্য করার কথা না, তবু আমি সাহায্য করেছি, তাহলে এটা হচ্ছে প্রাইমারি অ্যাকশন। আই ডিড নট লাইক হিজ ম্যানার সামনে আসবে, বাট দিয়ে প্রথম ক্লজটাকে
শেষে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এটা সিম্পল এবং কম্পাউন্ড বাসার কাজ থাকলো, এটা করতে হবে। তার পরবর্তী সেকশনে যাচ্ছি, নাম্বার 11। 11 আছে টু সিমালটেনিয়াস অ্যাকশনস ইন দ্য সেম সেন্টেন্স। সিমালটেনিয়াস মানে সমসাময়িক, অর্থাৎ একই সাথে সংঘটিত দুইটা ঘটনা যদি একই বাক্যে থাকে তাহলে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হবে। লেটস সি দ্য প্রেজেন্টেশন। সিম্পল কমপ্লেক্স, এই ধরনের বাক্য হাবোধক হতে পারে, নাবোধক হতে পারে, সেম থিং। হাবোধক হলে হবে as soon as যুক্ত বাক্য। as soon as he saw me, যখনই সে আমাকে দেখলো। he rushed to me, সে আমার কাছে রাশ মানে দ্রুত ছুটে আসলো। দুইটা অংশে ভার্বটা পাস্ট ইনডেফিনিট আছে, সো এবং রাস্ট, ভার্বের পাস্ট ফর্ম। আর নেগেটিভ হলে নো সোনার, হার্ডলি বা স্কেয়ারসলি যুক্ত বাক্য হবে। এই ক্ষেত্রে প্রথম ক্লজটা হবে পাস্ট পারফেক্ট, হেড এবং ভার্বের পিপি ফর্ম আছে, হেড সিন, হেড গান, হেড ডান, এগুলো থাকবে। তো সাবজেক্টের সামনে হেড, পরে ভার্বের পিপি ফর্ম হয়, এটা একটু ব্যতিক্রম। তো নো সোনার হ্যাড হি সিন মি, আর দুই অংশের মাঝখানে হবে দেন, স্কেয়ারসলি থাকলে বা হার্ডলি থাকলে হবে হোয়েন। হি রাস্ট টু মি। তো দুইটা বাক্যই একই ধরনের, একই অর্থ প্রকাশ করছে, একটা না বোধক একটা হ্যাঁ বোধক, শুধু দুইটাই কমপ্লেক্স। তো এই দুই ধরনের বাক্যকে যখন আমরা সিম্পল করব, কি দিয়ে করতে হবে দেখা যাক। as soon as বা no sooner had এর পরিবর্তে আমরা দিব immediately after। জাস্ট আফটারও দেওয়া যায়, এটা আরো সহজ বানান, JUST। জাস্ট আফটার বা ইমিডিয়েটলি আফটার দিয়ে as soon as বা no sooner had যুক্ত ক্লজের ভার্বের সাথে ING যোগ করতে হবে। তাহলে সো বা সিন, একটা আছে পাস্ট ফর্ম, একটা পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ING তো প্রেজেন্ট ফর্মের সাথে যোগ হয়, তাই হয়ে যাবে SEEING। শেষ, বাকি অংশ দিয়ে দিবা। আর নো সুনার হেড যুক্ত বাক্য হলে দেনের জায়গায় কমা হবে, কারণ সিম্পলে দুইটা ক্লজের মাঝখানে অসম্পূর্ণ অর্থ প্রকাশক অংশ সামনে বসলে মাঝখানে কমা দিতে হয়। তাহলে ইমিডিয়েটলি আফটার সিং মি, কমা দিয়ে as soon as থেকে করলে তো আর কোনো চেঞ্জ নাই, যা আছে বসাই দিবা কমা সহ। আর নো সুনার হেড থেকে করলে দেনের জায়গায় কমা হবে। ইমিডিয়েটলি আফটার বা জাস্ট আফটার সিং মি হি রাশ টু মি, এবং দুই অংশের সাবজেক্ট যেহেতু সেম, প্রথম অংশে সাবজেক্ট না দিলেও চলবে, দিলে পসেসিভ হয়ে যাবে, হি দিলে হিজ হবে। ওকে, আর এই দুই ধরনের বাক্যকে যখন আমরা কম্পাউন্ড করব কি করতে হবে, প্রথমে as soon as বা no sooner head যুক্ত অংশের সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখব। তো as soon as থেকে করলে সরাসরি লিখে ফেলবো হি saw me, কোনো চেঞ্জ করতে হবে না। কিন্তু no sooner head থেকে করলে হি বসবে, no sooner head তো বাদ দিয়ে দিব, হি বসবে, এবং হেড বাদ দিলে ভার্বটা টেন্স অনুসারে বাক্য দেখে ব্যবহার করতে হবে। তো ভার্ব আছে এখানে হেড এর কারণে ছিল সিন, কিন্তু এখানে রাস্ট আছে পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য, হেড যখন উঠে যাবে তখন সিন হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট সো। কি হলো, হি সো মি, আর দুইটা ক্লজের মাঝখানে কমা বা দেন বাদ দিয়ে হবে এন্ড এট ওয়ান্স, এবং তাৎক্ষণিক। তো হি সো মি এন্ড এট ওয়ান্স হি রাশ টু মি, সে আমাকে দেখলো এবং তাৎক্ষণিক সে আমার কাছে দ্রুত ছুটে আসলো। একইভাবে সিম্পল সেন্টেন্স যদি ইমিডিয়েটলি আফটার যুক্ত বাক্য থাকে, তাহলে আমরা নো সোনার হেড দিয়ে করার প্রয়োজন নাই, ঝামেলা বেশি নিবে না, as soon as দিয়ে করে ফেলবা। ইমিডিয়েটলি আফটার এর জায়গায় দিবা as soon as, তারপরে প্রথম অংশে পসেসিভ থাকলে সেটা থেকে সাবজেক্ট হবে, না থাকলে দ্বিতীয় সাবজেক্ট কপি করে আনবা। তো আমাদের ছিল না, তাই আমরা হি আনলাম। তারপরে ভার্বটা রাইট ফর্মে, দ্বিতীয় ভার্ব পাস্ট ফর্মে হয়, এটাও পাস্ট ফর্ম হবে সো। এরপরে বাকি অংশ। আর সিম্পল থেকে কম্পাউন্ড করলে আগের মতো, প্রথম সাবজেক্ট দিবার আইএনজি যুক্ত ভার্বের রাইট ফর্ম, অবজেক্ট বসবে, কমার জায়গায় বসবে এন্ড এট ওয়ান্স, বাকি অংশ। আর প্রশ্ন যদি কম্পাউন্ড হয় তাহলে আগের মতো as soon as দিয়ে কমপ্লেক্স করতে হবে, ইমিডিয়েটলি আফটার বা জাস্ট আফটার দিয়ে সিম্পল করতে হবে। ঠিক আছে, তো এখন আমি তোমাদের জন্য এখানে একটা প্রেজেন্টেশন রেখেছি, সিম্পল দিয়েছি, দেখো ইমিডিয়েটলি আফটার এর পরিবর্তে জাস্ট আফটার, সেম থিং। তোমরা কমপ্লেক্স করবা as soon as দিয়ে এবং কম্পাউন্ড করবা দুইটা ক্লজের মাঝখানে এন্ড এট ওয়ান্স বসিয়ে। তো শিক্ষার্থীরা ধন্যবাদ এখানে ক্লাসে জয়েন করার জন্য, এতক্ষণ আমার সাথে কানেক্টেড থাকার জন্য। আমরা পরবর্তী সেকশনে বাকি টপিক গুলো দেখে নিব, আরো টুকটাক কিছু কাজ আছে আমাদের। ওকে, so I hope you have enjoyed the class. Now I want to give you homework on these topics. আশা করি সেগুলো তোমরা গুরুত্ব দিয়ে করবা। এখানে আমি তোমাদের জন্য 10টি বাক্য রেখেছি, এগুলোকে কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেইভাবে করতে হবে। Thank you for joining the class. Have a good time. Stay at home, stay safe and study at home. Allah Hafiz.